নমস্কার। আজকের গল্পের আসরে আমার নিবেদন সাদা কাফনের নিচে একটি স্বপ্ন। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। বিশেষ ঘোষণা: এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পে ব্যবহৃত সকল চরিত্র, ঘটনা, স্থান, প্রতিষ্ঠান ও সংলাপ লেখকের কল্পনার ফসল। বাস্তবের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান বা ঘটনার সঙ্গে এর কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আচ্ছা, আপনারা কোনোদিন ধর্ষিতার মৃতদেহ দেখেছেন? প্রশ্নটি শুনতে যতটা কঠিন, তার উত্তর তার চেয়েও বেশি নির্মম। সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহকে আমরা শুধু একটি মৃতদেহ বলে মনে করি, কিন্তু সেই সাদা কাফনের নিচে লুকিয়ে থাকে একটি বাবার সারা জীবনের ঘাম, একটি মায়ের বুক ভাঙা কান্না, একটি ভাইয়ের ত্যাগ, একটি পরিবারের অগণিত স্বপ্ন এবং একটি সমাজের নীরব ব্যর্থতা। এই গল্প তেমনই এক মেয়ের, ঈশিতা সেন। একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারে জন্ম তার। বাবা হরিপদ সেন অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কখনো না খেয়ে থেকেও সংসারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেন। মা কমলা দেবী সংসারের অভাব লুকিয়ে সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। সংসারে ছিল এক ছেলে ও এক মেয়ে। বড় ছেলে অরূপ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে বাবার কষ্ট সহ্য না করতে পেরে বই বন্ধ করে মাঠে নেমে যায়। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সে বলেছিল, বাবা, আমার পড়া না হয় থাক, ঈশিতাকে পড়াও, ও একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। সেদিন ছোট্ট ঈশিতা কিছু বলেনি, শুধু মনে মনে প্রতিজ্ঞা করেছিল দাদার অসমাপ্ত স্বপ্ন সে একদিন পূরণ করবেই। অভাব ছিল, কিন্তু ইচ্ছা শক্তির অভাব ছিল না। কুপির ক্ষীণ আলোয় পড়াশোনা, পুরনো বই, ছেঁড়া খাতা, এসবই ছিল তার সঙ্গী। গ্রামের অনেকেই ঠাট্টা করত, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, শেষে তো সংসারই করতে হবে। হরিপদ শুধু মৃদু হেসে বলতেন, আমার মেয়ে নিজের পরিচয়ে বাঁচবে। সময় যেন তাঁর কথারই উত্তর দিল। মাধ্যমিকে অসাধারণ ফল, উচ্চ মাধ্যমিকেও সাফল্য, এরপর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। সেদিন গোটা গ্রাম আনন্দে কেঁদেছিল। হরিপদ প্রথমবার মাথা উঁচু করে বলেছিলেন, আজ গরিবের ঘর থেকেও স্বপ্ন জিতেছে। শহরে এসে ঈশিতা আরও পরিশ্রমী হয়ে উঠল। পড়াশোনার পাশাপাশি রোগীদের সেবা করাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। হাসপাতালের প্রবীণ রোগীরা তাকে নিজের মেয়ের মতো আশীর্বাদ করতেন। শিশুদের মুখে তার হাসি ফুটে উঠত। শিক্ষকরা বলতেন, এই মেয়েটি একদিন শুধু বড় চিকিৎসকই হবে না, একজন বড় মানুষও হবে। চতুর্থ বর্ষে শুরু হলো হাসপাতালের রাতের ডিউটি। এক বর্ষণমুখর রাতে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিল ঈশিতা। অধিকাংশ কর্মী অন্যত্র ব্যস্ত। সেই সুযোগে এক সহকর্মী চিকিৎসক নিজের পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে তার উপর পাশবিক নির্যাতন চালায়। সেই রাত শুধু একটি শরীরকে ক্ষতবিক্ষত করেনি, ভেঙে দিয়েছিল একটি তরুণীর আত্মবিশ্বাস, নিরাপত্তাবোধ, বিশ্বাস এবং ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু ঈশিতা নীরব থাকেনি। সে আইনের দ্বারস্থ হয়, অভিযোগ দায়ের করে, সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস দেখায়। তারপর শুরু হয় আরও কঠিন যুদ্ধ। মানুষ অপরাধীর বিচার করার আগে নির্যাতিতার চরিত্রের বিচার করতে ব্যস্ত হয়ে পড়ল।
কেউ বলল, এত রাতে একা ছিল কেন? কেউ বলল, এত বড় ডাক্তারের বিরুদ্ধে নিশ্চয়ই মিথ্যা অভিযোগ। সামাজিক মাধ্যমে শুরু হলো কুৎসা, হাসপাতালের করিডোরে ফিসফাস, আদালতে বারবার একই প্রশ্ন। অপরাধীর চেয়ে অনেক বেশি প্রশ্নের মুখে পড়ল নির্যাতিতা। একদিন আদালত থেকে ফিরে ঈশিতা বাবার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলেছিল, বাবা, আমি কি শুধু বিচার চেয়েছিলাম বলেই আজ অপরাধী হয়ে গেলাম? হরিপদ কোনো উত্তর দিতে পারেননি। তার চোখের জলই হয়ে উঠেছিল একমাত্র ভাষা। অরূপ বোনের হাত শক্ত করে ধরে বলেছিল, তুই হারবি না, তুই শুধু আমাদের নয়, অনেক মেয়ের সাহস। কিন্তু কখনো কখনো মানুষের শরীরের ক্ষতের চেয়েও সমাজের নিষ্ঠুর কথা অনেক গভীর ক্ষত তৈরি করে। দিনের পর দিন অপমান, মানসিক যন্ত্রণা, বিচার প্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষা এবং একাকিত্ব ঈশিতাকে ভেতর থেকে ভেঙে দিতে লাগলো। একদিন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পাওয়া গেল। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে সে চিরবিদায় নিল। সংবাদটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। যে মেয়েকে একদিন সবাই ভবিষ্যতের গর্ব বলে চিনত, আজ তার নিথর দেহের সামনে দাঁড়িয়ে সবাই নীরব। তার টেবিলের ওপর পড়েছিল একটি অসমাপ্ত ডায়েরি। শেষ পাতায় লেখা ছিল, আমি মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছিলাম, কিন্তু নিজের সম্মান রক্ষার লড়াইয়ে আমি একা হয়ে গেলাম। যদি কোনোদিন কোনো নির্যাতিতা বিচার চাইতে আসে, তাকে প্রশ্ন করো না, তার পাশে দাঁড়াও, কারণ নীরবতা কখনো ন্যায় বিচার আনে না। গ্রামে যখন ঈশিতার মরদেহ পৌঁছালো, তখন আকাশও যেন মেঘে ঢেকে গিয়েছিল। হরিপদ কাঁপা হাতে শেষবারের মতো মেয়ের কপালে হাত রেখে বললেন, মা, তুই ডাক্তার হতে পারলি না, কিন্তু যদি তোর গল্প শুনে একটি মানুষও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তুই হেরে যাসনি। মা কমলা দেবী নিথর হয়ে বসেছিলেন। তার চোখে আর জলও ছিল না। হয়তো কান্নারও একসময় মৃত্যু হয়। অরূপ যে নিজের পড়াশোনা বিসর্জন দিয়েছিল বোনের স্বপ্নের জন্য, আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিল, ঈশ্বর, মানুষের রূপে জন্ম নেওয়া হিংস্রতার বিচার তুমি কবে করবে? সেদিন পুরো গ্রাম নীরব ছিল, কারণ তারা বুঝেছিল, একজন মেয়ে মারা গেলে শুধু একটি প্রাণ হারায় না, হারিয়ে যায় একটি সম্ভাবনা, একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি স্বপ্ন এবং সমাজের বিবেকের একটি অংশ। আজও তাই প্রশ্ন জাগে, ধর্ষিতার মৃতদেহ দেখেছেন কখনো? সেখানে শুধু একটি নিথর শরীর পড়ে থাকে না, সেখানে পড়ে থাকে একজন বাবার ঘামে গড়া স্বপ্ন, একজন মায়ের নিঃশব্দ কান্না, একজন ভাইয়ের বিসর্জন, একটি সাদা অ্যাপ্রনের অপূর্ণ প্রতিশ্রুতি এবং আমাদের সমাজের নতজানু বিবেক। যেদিন আমরা নির্যাতিতাকে নয়, অপরাধীকে লজ্জিত করতে শিখব, যেদিন বিচার চাইতে আসা একজন নারীকে সন্দেহ নয় সাহস দেব, যেদিন ক্ষমতার ঊর্ধ্বে উঠে সত্যকে সম্মান করতে পারবো, সেদিন হয়তো আর কোনো ঈশিতার স্বপ্ন সাদা কাফনের নিচে চাপা পড়বে না। একটি ধর্ষণ কেবল একজন নারীর ওপর আক্রমণ নয়, এটি একটি পরিবারের বিরুদ্ধে অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, ন্যায় বিচারের বিরুদ্ধে অপরাধ এবং সভ্যতার বিবেকের ওপর এক গভীর কলঙ্ক। আমরা যদি সত্যিই একটি সুন্দর সমাজ গড়তে চাই, তবে কেবল আইন কঠোর করলেই হবে না, বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভাষা, আমাদের নীরবতা এবং আমাদের বিবেক। কারণ একটি মেয়ের সম্মান রক্ষা করা শুধু তার পরিবারের দায়িত্ব নয়, সমগ্র সমাজের মানবিক কর্তব্য। ধন্যবাদ, নমস্কার।